হ্যালো 1 ঘন্টা 15 মিনিটের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেটরা গত 2 মাস ধরে অ্যাকচুয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয় তোমাদের সাথে বেশ খানিকটা ফাইজলামি শুরু করছে। তারা হইতেছে গিয়ে কখনো রিটেন নিতে চায়, কখনো ম্যাথ অ্যাড করতে চায়, কখনো হচ্ছে শেষ পর্যন্ত বলেই দেয় যে আমরা 5 নাম্বার হচ্ছে গিয়ে চেঞ্জ করতেছি, 5 নাম্বার মানবিক গুণাবলী রাখতেছি। সো এত কিছুর মাঝখানে অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মান্থ আমরা চলে আসছি। লাস্ট মান্থ কেন বলতেছি, কারণ নভেম্বরই অ্যাকচুয়ালি সলিড কোনো টাইম পাবা, তুমি পুরো একটা মাস পাবা। এটার পরে কিন্তু ডিসেম্বরের যে পার্টটা সেটা হচ্ছে কি বোনাস। এখন ওই পার্টটা অ্যাকচুয়ালি কি করবা না করবা একদম পরে ডিটেলসে আলোচনা হবে, বাট এখন আমাদের কনসার্ন নভেম্বর। কারণ এই দেখো নভেম্বরের পাশে একটা কথা লিখছি আমি, সেটা হচ্ছে কি দ্য লাস্ট চান্স। এখন কেনটা লাস্ট চান্স, কারণ এখন তোমার লাইফে সবচেয়ে বেশি অ্যাচিভ করার মতো সবচেয়ে বড় টার্গেট ডেফিনেটলি মেডিকেল। তো এই জিনিসটা অ্যাচিভ করার জন্য তোমার যদি একটা মাসই থেকে থাকে সেটা হচ্ছে নভেম্বর, এবং এটা ফার্স্ট টাইমারদের জন্য তো অবশ্যই লাস্ট চান্স, সেকেন্ড টাইমারদের জন্য তো এটার পরে আর কি নেই, আর হচ্ছে কি অপশন নাই। সো ডেফিনেটলি এটা তোমার জন্য সবচেয়ে লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস ধরে নিতে পারো, জাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের পার্সপেক্টিভে বললাম। এখন এই লাস্ট মাসে অ্যাকচুয়ালি অনেক অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন তোমাদের নেওয়া লাগবে, যেই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতে আমি একটু হেল্প করতে পারি তোমাদেরকে। দেখো, প্রথমে তোমাদের টার্গেট বা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা একদম সবচেয়ে বেশি থাকে হচ্ছে সিলেবাস শেষ করা নিয়ে। এখন এতদিন যা করছো না করছো, এখন লাস্টের দিকে এসে তুমি ডেফিনেটলি ফিল করবা যে সিলেবাস আসলে অনেক বাকি। যে শেষ করছে অনেক বেশি তারও অবশ্যই বাকি থাকবে, যে একেবারে ধরে নাই তারও অবশ্যই বাকি থাকবে। কেন? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে টাইমটা 3 মাস বা 3.5 মাস, এটা এনাফ না এত বড় সিলেবাস শেষ করার। সো ডেফিনেটলি তোমার সিলেবাস বাকি আছে, আমি ধরে নিলাম। এটার পরের পার্টটা হচ্ছে কি, ভাই রিভিশন দিব কেমনে? আমি যদি সিলেবাস শেষও করে ফেলি, আমি রিভিশন দিব কেমনে? কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা জিনিস লিখে রাখো, যে ছেলেটা ভালো করে সিলেবাস পড়ছে, যে ছেলেটা ভালো করে সিলেবাস একবার কমপ্লিট করছে, কিন্তু তার ওই রিভিশনে কমপ্লিট করার পাশাপাশি সে আগের পড়া রিভিশন দেয় নাই, মানে এই জিনিসটা দুইটা একসাথে করতে পারে নাই, ডেফিনেটলি সে অনেক বেশি সাফার করবে। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো সাফার করবে, তার একদম 10-15 দিন আগে, 5-6 দিন আগে অনেক বেশি সাফার করবে। আমি নিজে পার্সোনালি ফিল করছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি যে সিলেবাস শেষ করছিলাম 10 দিন আগে, এটা কিন্তু এমন ছিল না যে আমি জাস্ট টানা সিলেবাস শেষ করার পিছনে টাইম দিছি। কিভাবে আমি টাইম দিছিলাম এটা একটু পরে ডিটেইলস আলোচনা করবো, বাট একটা জিনিস মাথায় রাখবা, তুমি সারাদিন বা এত টাইম জুড়ে যদি শুধুমাত্র সিলেবাস শেষ করার পিছনে টাইম দিয়ে থাকো, তুমি ভুল কাজ করছো। আজকে থেকে তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগবে। কিভাবে চেঞ্জ করবে এটা আমি বলবো, সমস্যা নাই। এবং লাস্টলি ভাই, মডেল টেস্ট নিয়ে হাজার হাজার প্রশ্ন আমাদের। মডেল টেস্ট কই দিব, কেন দিব, মডেল টেস্ট দেওয়া কি মাস্ট কিনা, মডেল টেস্ট কি আমি না দিলেও থাকতে পারবো কিনা, অনেক প্রশ্ন। তো সবগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, কিন্তু তার আগে, ইজ দেয়ার এনাফ টাইম স্টিল? এখনো কি টাইম আছে? 1 মাস কি এনাফ? এখন আমি যদি বলি যে এনাফ, তুমি হইতেছে গিয়ে বলে নিবা যে ভাই সবকিছু তো সম্ভব বলে দিতেছেন। ডেফিনেটলি এটার একটা টেকনিক্যাল আনসার আছে। এখানে যারা ভিডিওটা দেখতেছো, আই বিলিভ যে তোমার মানে সিলেবাস ধরো নাই, মাত্র 5-6 দিন আগে ধরছো, এরকম হওয়ার চান্স নাই। যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো এবং এই কাজ করে থাকো, তোমার ভিডিও দেখ অফ করে দাও, তোমার চান্স হবে না। দ্যাটস ইট। কারণ এতদিনে ভাই 2 মাস, 1 মাস, 1.5 মাস, মাঝখানে এইচএসসি রেজাল্ট দিচ্ছে, মাঝখানে হচ্ছে গিয়ে ধরে নিলাম মেন্টাল ব্রেকডাউন হলো, হোয়াট এভার ইট ইজ, তোমার অ্যাটলিস্ট 30 থেকে 35 বা 40% প্রিপারেশন হয়েছে। ঠিক আছে, এদুর বিলিভ রাখো বা আসলেই হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। তুমি কোচিং এ পরীক্ষাও যদি দাও রেগুলারলি, তাও তো তোমার সিলেবাস শেষ হওয়ার কথা অতটুকু। তো আমরা এই জিনিসটা মাথায় নিয়ে রাখতেছি যে অ্যাটলিস্ট 35 থেকে 40% সিলেবাস শেষ করে কেউ ভিডিওটা দেখতেছো। এখন 30-40 এত পার্সেন্ট সিলেবাস শেষ করে অ্যাকচুয়ালি এই মাসটা কাজে লাগালে অ্যাকচুয়ালি মেডিকেলে চান্স পাওয়া পসিবল কিনা? আনসার ইজ ইয়েস। কেন? কারণ হচ্ছে কি, আমার অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের 1 মাস আগে আমি একটু আগে আমার ডায়েরিটা উল্টাইলাম। ডায়েরিটা আমি লিখতাম যে এই টাস্ক কমপ্লিট করা লাগবে, এটা ওইখানে আমি অ্যাকচুয়ালি আমার যে লাস্ট মান্থের সিলেবাসটা দেখছি, ভাই হিউজ মানে হিউজ। সবকিছু তুমি বলবা যে এত কিছু কেমনে বাকি ছিল, এবং এত কিছু আমি দিন শেষে কমপ্লিট করতে পারছিও। যেহেতু পারছি, তো তুমিও পারবা, এই বিশ্বাসটা রেখে আমরা ভিডিওটা আগাইতেছি। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে দেখি। এই যে সিলেবাস শেষ করা, এটা মেন যখন আমাদের টার্গেট থাকে, এই সিলেবাস শেষ করার জন্য আমাদের দুইটা দল এখানে আমরা প্রেজেন্ট পাবো। প্রথমটা হচ্ছে কি, যাদের 60 থেকে 60% বেশি সিলেবাস শেষ, অনেকের 80-90 হতে পারে, অনেকের সিলেবাস শেষ হতে পারে, তাদেরকে সবাইকে আমি এখানে কাউন্ট করে রাখতেছি। ওকে, আর কিছু বান্দা আছে যাদের 60% থেকে কম সিলেবাস শেষ। আমি এই টিমে ছিলাম, এই দলে ছিলাম। সো এটা আমি বেশি একটু রিলেট করতে পারতেছি তোমাদের সাথে। সো দুই দলকেই একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, স্টিল তোমাদের কাছে টাইম আছে, তোমরা এটার উপরে কাজ করো যে তোমরা স্পেসিফিক একটা ডেডলাইনের মধ্যে তোমাদের বাকি সিলেবাসটা শেষ করবা, এই টার্গেটটা রাখবা। এখন এখানে একটু জ্ঞানজাম আছে। দেখো,
আমি এখানে লিখছি যে যাদের মোটামুটি অনেক সিলেবাস অনেকটুকু শেষ, তারা হচ্ছে গিয়ে নভেম্বর 12 +-3 এর মধ্যে শেষ করবা। নভেম্বরের দুই একদিন আগে শেষ করতে পারো, নভেম্বর 12 2-3 দিন পরে শেষ করতে পারো, অর্থাৎ 15 নভেম্বর একটা ডেডলাইন তোমরা ফিক্স করতে হবে। ডেডলাইন মানে ডেডলাইন, এরপরে তুমি ডেট এইটা হচ্ছে চিন্তা ভাবনা করে করবা। এটার পরে যদি স্টিল অ্যাচিভ না হয় তখন কি করবা? তখন তোমার কোনো সমস্যা নাই, তখন তুমি প্ল্যান সুইচ করতে পারবা। বাট এখন তোমার টার্গেট কি? এখন তোমার মাথায় কি সেট করতে হবে? এখন মাথায় এটা সেট করবা যে নভেম্বরের 12-র মধ্যে আমার সিলেবাস শেষ করা লাগবে, 12 না পারলে 15 হাইয়েস্ট। এটা ডেডলাইন হিসেবে ফিক্স করে রাখো মাথার মধ্যে। এর মধ্যে তোমার সিলেবাসটা শেষ করতে হবে। কোন ওয়েতে শেষ করবা? 2-in-1 মেথডে শেষ করবা। এটা আমি একটু পরে ডিটেইলসে আলোচনা করতেছি। আর যাদের 60% এর কম শেষ, তারা একটা টার্গেট রাখবা, সেটা হচ্ছে গিয়ে ভাই নভেম্বরের 15-25 এর মধ্যে মাস্ট তোমার কি করা লাগবে? সিলেবাস একবার হইলেও পুরোটা কভার দেওয়া লাগবে, এবং সেটা তুমি +-5 দিন করতে পারো, +-5 দিন করতে পারো, কারণ যেহেতু অনেক বাকি তোমার, হোয়াট এভার ইট ইজ। এখন তো এখানে মেইন প্রশ্ন চলে আসে, ভাই তাহলে তো এরপর আমাদের কাছে 10 দিন থাকবে, ওই 10 দিন কি এনাফ? ওই 10 দিন আমি কি বা করবো যে হচ্ছে গিয়ে মাত্র একবার সিলেবাস শেষ করে আমার চান্স হবে? অ্যাকচুয়ালি ওই সিচুয়েশন আমি ছিলাম দেখে, এক্সাক্ট 10 দিন আগে আমার সিলেবাস শেষ হয়েছে দেখে আমি কথাবার্তাগুলো তোমাদের সাথে বলতে চাইতেছি। ঠিক আছে, প্রথম যে টার্গেটটা তোমাদের দুই দলেরই সিলেবাস শেষ করার ক্ষেত্রে যে সেটা হচ্ছে গিয়ে, যদি ফিল করো কোচিং একদিনে 3টা চ্যাপ্টার করে লাফাইতেছে, একদিনে 4টা চ্যাপ্টার করে শেষ করা দিয়ে ট্রাই করতেছে, যদি ফিল করো কোচিং তোমার পেইন লাগতেছে, কোচিং ছেড়ে দাও, কোচিং এর ক্লাস করা ছেড়ে দাও, এক্সাম দেয়া না, কোচিং এর ক্লাস দেওয়া করা ছেড়ে দাও। আর যদি ডেইলি এক্সামও প্যারা লাগতেছে, ডেইলি এক্সাম দেওয়া ছেড়ে দাও। আমি এটা স্ট্রিক্টলি বলতেছি, কেন? কারণ এটা তোমার নিয়ারলি 5 থেকে 6 ঘন্টা বাঁচাবে। আচ্ছা 5 ঘন্টা বাঁচাবে, 5 ঘন্টা প্লাস বাঁচাবে। এই টাইমটা তুমি ইউটিলাইজ করতে পারবা, এনার্জি বাঁচাবে, এই টাইমটা তুমি ইউটিলাইজ করতে পারবা, এনার্জি ইউটিলাইজ করতে পারবা সিলেবাস শেষ করার ক্ষেত্রে। কোচিং যে একদিনে 3টা সিলেবাস 3টা চ্যাপ্টার শেষ করতেছে, তুমি 3টা চ্যাপ্টার শেষ করার কি ক্যাপাবিলিটি রাখো? তোমার ব্রেন তো রাখতেছে না ডেফিনেটলি, ঠিক না? ওই কাজ টাইমটাতে তুমি ইউটিউবে ডেফিনেটলি ইউটিউবে কি করতে পারো? ওই চ্যাপ্টারগুলো শেষ করে রাখতে পারো, ঠিক আছে? ইউটিউবে আমি নিজেও ইউটিউবে এই কাজটা করছিলাম, লাস্টের দিকে হইতেছে গিয়ে মানে আমার তো 1 মাস লাস্টে কোচিং এ যাই নাই, আমি পাই দিনে। কেন? কারণ হচ্ছে গিয়ে আমার মানে ইয়া লাগতেছিল, টাইম ওয়েস্ট লাগতেছিল অনেক বেশি, আমার বাসা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার এরকম জার্নি ছিল। সো আমি বাদ দিয়ে দিয়েছিলাম, আমি একদম ইউটিউবে ক্লাস করছি, সার্চ দিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে স্পেসিফিক কয়েকটা ক্লাস করছিলাম। ওই ক্লাসগুলো হচ্ছে কি ইউটিউবে এখন অ্যাভেলেবল আছে। সো ইউটিউব অ্যাকচুয়ালি এনাফ, ঠিক আছে? তুমি নিজেও এটা ফিল করবা। বা তোমার যদি কোনো একটা কোচিং ভর্তি হয়ে থাকো, সেই অনলাইনে যে ক্লাসগুলো আছে ওগুলো অ্যাটলিস্ট করো। তোমার অফলাইনে গিয়ে ক্লাস করার, এনার্জি নষ্ট করার, টাইম নষ্ট করার দরকার নেই। অথবা তুমি অনলাইন কোর্সে যদি থাকো তো ভেরি গুড। অনলাইন কোর্সে না থাকলে হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি বলবো না যে অনলাইন কোর্স কিনতে, তাহলে আপনি বলবে, তুমি বলবা যে তোমরা যেভাবে বলবা এই ভাই কোনটা কোর্স কিনবো, হ্যান করবো ত্যান করবো, অনেক কোর্স আছে, হোয়াট এভার শর্টকাট অনেকগুলো কোর্স আছে, ওই কোর্সগুলো তুমি কিনতে পারবা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যেটা বলতেছি যে টাইম কোথায় কমানো যায় এটা তোমার মেইন টার্গেট। টাইম কিভাবে কমানো যায় এটা তোমার মেইন টার্গেট। তোমার যেহেতু অনেক কিছু বাকি, তোমার যেহেতু অনেক সিলেবাস বাকি, তোমার মেইন টার্গেট থাকবে আমি আমার চ্যাপ্টারগুলো কমপ্লিট করব বাসায় বসা। একদিনে যদি আমি 2টা পারি 2টা, আমি যদি 3টা পারি 3টা, আমার ব্রেন যদি নিতে পারে। এইটা তোমার মেথডটা কি? ইউটিউবে তুমি ক্লাসটা করলা বা ভিডিওটা দেখলা, ওটার পর তোমার নিজের একবার বই পড়া লাগবে, ওটার পরে একবার নিজে বই পড়ার পরে ওটার পরে নিজে একবার প্র্যাকটিস বুক, ওই যে লাস্টে লিখছি আমি রয়্যাল বা আদার কোয়েশ্চেন ব্যাংক, ওটা একবার সলভ করা লাগবে, এবং লাস্টলি তোমার একটা এক্সাম দেওয়া লাগবে। তুমি বলবা ভাই এক্সাম কই দিব? দেখো এখানে আমি 3টা জায়গায় জিনিস লিখছি। এএপি বা অনলাইন পাঠশালা, এটা একটা ওয়েবসাইট, বুঝছো? এখানে এএপি বা অনলাইন পাঠশালা লিখে সার্চ করবা, দেখবা যে এই ওয়েবসাইটে মানে অনেক কোয়েশ্চেন, ইভেন তুমি চ্যাপ্টার ওয়াইজ সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? পরীক্ষা, ওখানে পরীক্ষা একটা অপশন আছে, পরীক্ষা অপশনে গিয়ে তুমি এই অনলাইন পাঠশালা থেকে পরীক্ষা দিতে পারবা। এগুলো বিভিন্ন কোচিং এর কোয়েশ্চেন থেকে শুরু করে নিজেরা বানানো কোয়েশ্চেন, মানে গাইডের কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন, সবগুলো মিক্স করে বানানো। সো অনলাইন পাঠশালা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ তোমার মেইন টার্গেট থাকবে, প্রথমত আমি কি করলাম, আমি হচ্ছে ইউটিউব থেকে ক্লাসটা ভিডিও করলাম, দেখলাম, ক্লাসটা করার পরে নিজে একবার পড়া লাগবে। কারণ ভাই যত ভালো পড়াক, যত দুনিয়ার সবচেয়ে বেস্ট টিচার ক্লাস করাক না কেন, ও কিন্তু তোমার সাথে বইয়ের সাথে জাস্ট কানেকশন করাই দিছে, তুমি কিন্তু এবার বাকি পার্টটা বইয়ের সাথে আগানো লাগবে। তো ডেফিনেটলি বইটা নিজে একবার পড়লা, পড়ার পরে এবার তোমার টার্গেট থাকবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পর লাস্ট দিবা হইতেছে গিয়ে এই যে অনলাইন পাঠশালাতে, বা তুমি চাইলে চর্চা থেকে কিনতে পারো, চর্চা সাবস্ক্রিপশন নিতে পারো, এরপরে কোয়েশ্চেনগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সলভ করতে পারো। কিংবা তোমার যদি অনলাইনে কোনো এক্সাম বেচ ভালো লাগে সেখানে জয়েন করতে পারো, ঠিক আছে? আমাদের এক্সাম বেচ আসতেছে, এখন এটার একটা প্রমোশন হয়ে গেল, হোয়াট এভার ইট ইজ। কোথাও ভর্তি তো আমি একদম ফিক্স করে বলতেছি না, কোনো নামই বলতেছি না কোনো কোচিং এর, ঠিক আছে? বাট স্পেসিফিক্যালি কয়টা কোচিং এর নাম বলবো যেগুলোতে ভর্তি হওয়া লস। একদম ফ্র্যাঙ্কলি বলি, রিভিউ পেয়ে বলতেছি জিনিসটা, সেটা হচ্ছে মেডিএম। এই কোচিংগুলোতে কোশ্চেন অনেক কঠিন করে, ঠিক আছে? মানে যাদের প্যানিক খেয়ে তুমি লাস্টে হচ্ছে গিয়ে নিজের প্রতি কনফিডেন্স হারাই ফেলবা, এই হচ্ছে কোচিং এর প্রতি ইয়া করার কোনো দরকার নেই। আমার কারোর সাথে শত্রুতা নেই, বাট
আমি একদম ফ্র্যাঙ্কলি বললাম, কারণ হচ্ছে কি আমি নিজে দেখলাম যে হুদাই আননেসেসারি কোয়েশ্চেন, মানে কঠিন কোয়েশ্চেন করতেছে। সো তোমার যে মেইন কাজটা সেটা হচ্ছে কি এই স্ট্র্যাটেজিগুলো ফলো কইরা তোমার অ্যাকচুয়ালি টাইমটা কমায় আনবা, এনার্জিটা বাঁচাবা, এবং এটার মাধ্যমে তোমার নভেম্বর 25-এর মধ্যে সিলেবাস শেষ করা লাগবে, যাদের 60% এর থেকে বেশি বাকি। এবং যাদের 60% শেষ তারা কি করবে অ্যাকচুয়ালি দেখো, একটা জিনিস দেখো, 2 in 1 মেথড, আমি একটা কথা লিখছি, এটা অ্যাকচুয়ালি আমি আমার মেন্টরশিপে যারা আছে তাদেরকে মানে অনেকদিন ধরে বলে আসতেছি, সেটা হচ্ছে তুমি মানে আমাদের ব্রেন যেটা চিন্তা করে যে হচ্ছে গিয়ে ধরো একটা জিনিস আমি পড়ছি, একবার পড়ছি 1 মাস আগে, ঠিক আছে, আমাদের ব্রেন করে কি এই 1 মাস পর গিয়ে হচ্ছে গিয়ে এটা 1 মাস পরে গিয়ে তারপরে সেটা আবার রিভিশন দিয়ে ট্রাই করে। তখন তুমি কিন্তু আবার 1 মাস আগেই ব্যাক করবা, ওই যে নতুন নতুন চ্যাপ্টারটা শুরু করছিলা ওই স্টেটে ব্যাক করবা। অর্থাৎ এখানে ভুলটা আমাদের কোন জায়গায় হয়, আমরা চিন্তা করি যে একটা জিনিস আমি পড়ছি মানে এটা আমার মেমোরিতে আছে, এটা বাদ দাও, এটা রিভিশন দিব আমি হইতেছে অনেকদিন পর। এই প্রবলেমটার সলিউশন হইতেছে তুমি যখন পড়বা তোমার টাইমটাকে ডিভাইড করবা 2 ভাগে, অবশ্যই 2 ভাগে ভাগ করবা। তার 70% দিবা তুমি চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে, 30% দিবা রিভিশন দেওয়ার ক্ষেত্রে। কিরকম, ধরো তুমি হইতেছে কি 10 ঘন্টা পড়ো, তোমার 7 ঘন্টা যাবে এই যে আমি বলছি ভিডিও দেখা, প্র্যাকটিস বুক সলভ করা, কোন একটা চ্যাপ্টারের অনুশীলনী এমসিকিউ সলভ করা, এগুলোর পিছে তোমার যাবে 7 ঘন্টা। কতক্ষণ? 7 ঘন্টা। কোন চ্যাপ্টার, কোন সিলেবাস, যেগুলো তোমার আনটাচড বা শেষ হয় নাই, আনটাচ বা শেষ হয় নাই, যেগুলো তোমার শেষ হয় নাই ওগুলা তোমার শেষ করার জন্য কি করতে হবে, দিনের 70% টাইম তুমি দিবা। আর বাকি যে 30% টাইম, এই বাকি 30% টাইম যেটা, এই 30% টাইম তোমার রিভিশন দেওয়া লাগবে। হোয়াট ইজ রিভিশন? রিভিশন মানে হইতেছে অ্যাকচুয়ালি সবার মানে তোমার, তুমি নিজেকে কোশ্চেন করো একটা চ্যাপ্টার দেখে যে কোন চ্যাপ্টারটা, এখানের মধ্যে কোন চ্যাপ্টারটা সবার আগে তুমি পড়ছো। ধরো তুমি কোষ রসায়ন, কোষ ও কোষের গঠন, ভাইরাস, এই 3টা চ্যাপ্টার দেখে তোমার মনে পড়ছে যে ভাইরাস সবার আগে পড়ছিলাম, তাহলে তোমার ভাইরাস রিভিশন দেওয়া লাগবে। আমার প্রায়োরিটি লিস্ট সেট করা লাগবে, এটা যে আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে যেটা সবার আগে পড়ছিলাম। প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে গিয়ে ওল্ডেস্ট চ্যাপ্টার বা ওল্ডেস্ট পড়াটা আগে পড়লাম। ওল্ডেস্ট পড়াটা আমি কিভাবে পড়বো, পুরোটা চ্যাপ্টার আবার পড়বো। দেখো এটা 2টা ওয়ে আছে, পুরো চ্যাপ্টার পড়তে পারো, একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারে ডিরেক্টলি হচ্ছে গিয়ে কোশ্চেন জাম্প করতে পারো, রয়্যাল গাইড বা যে কোনো জায়গায় কোশ্চেন জাম্প করতে পারো, বা পরীক্ষা একটা অন করে দিতে পারো, যে ইয়া থেকে অনলাইন পাঠশালা থেকে, হোয়াটএভার, যে কোনো একটা প্র্যাকটিস বুক বা পরীক্ষা দিয়ে তুমি নিজে বুঝতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি গ্যাপ কোন কোন জায়গায় থেকে যেতেছে। এটা একটা মেথড। সেটা কি? প্যাসিভ মেথড। মানে আমি ডিরেক্টলি বই জাম্প করলাম না, আমি অ্যাকচুয়ালি প্রবলেম নিজের বুঝলাম আগে, যে চ্যাপ্টার প্রবলেম কোন জায়গায় আমার বাকি থেকে গেছে, ওইখানে গিয়ে আমি ওই পার্টটা রিভিশন দিলাম। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটা হচ্ছে কি আমাদের সবচেয়ে কঠিন জিনিসটা পড়া, ঠিক আছে, সবচেয়ে কঠিন পার্টটা আগে পড়া। লেটস সে কোষের গঠন পড়তেছো, ভাই তুমি কি প্রথমে কোষ কি, কোষের গঠন কি, কি কি আছে, কোষের অঙ্গাণু, এগুলো পড়বা? ডেফিনেটলি না। ধরো তোমার গোলগি বডির বা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে 5টা 6টা কাজ করে দেয়া আছে, এক্সাক্ট 5টা কাজ মনে নাই, তুমি 5টা কাজ আগে পড়বা। দেখা যাচ্ছে তুমি অঙ্গাণুর কাজগুলো মনে থাকতে পারবা, অঙ্গাণুর কাজগুলো আগে পড়ে ফেলবা। কিংবা তোমার মনে থাকে না হচ্ছে গিয়ে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন, এই প্রসেসের অ্যাকচুয়াল যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো মনে থাকে না, ওগুলো আগে পড়লা। লেটস সে কোষ রসায়ন, তোমার হচ্ছে গিয়ে লিপিড মনে থাকে না, লিপিড আগে বলা, কার্বোহাইড্রেট খুব ভালো মতো পারো, তাহলে কার্বোহাইড্রেট পরে পড়তেছো। তার মানে প্রায়োরিটি লিস্ট রিভিশনের মধ্যে অবশ্যই সেট করা লাগবে, যে জিনিসটা সবচেয়ে কঠিন, যে জিনিসটা সবচেয়ে প্যারা দিছে, যে জিনিসটা সবচেয়ে বৃষ্টি লাগে, ওই জিনিসটা সবার আগে শেষ করবা, সবার আগে রিভিশন দিবা, ঠিক আছে? এই প্রায়োরিটি লিস্ট হচ্ছে কি সেট এটা। আর এরপরে কি আমরা রিভিশনের ক্ষেত্রে ডেফিনেটলি রিভিশনের ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই। আমার তো একটা চ্যাপ্টার যখন শেষ করতেছি, আমার প্রথমে ক্লাস দেখা লাগে, প্রথমে এরপরে হচ্ছে কি করা লাগে, এরপর হচ্ছে গিয়ে প্র্যাকটিস বুকে জাম্প করা লাগে, অনুশীলনী সলভ করা লাগে, সবকিছু করা লাগে। রিভিশন ক্ষেত্রে তুমি ফ্রি, তুমি চাইলে ওই 3 ঘন্টা যে টাইমটা থাকে, 3 ঘন্টা বা 30% যে টাইমটা থাকে, এই 30% টাইমে ওই চ্যাপ্টার নিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো। ওই চ্যাপ্টারে তোমার মনে হচ্ছে রিডিং করতে পারো, ওই চ্যাপ্টারে তুমি এমসিকিউ সলভ করতে পারো, ওই চ্যাপ্টারে তুমি পরীক্ষা দিতে পারো, ওই চ্যাপ্টারে তুমি রয়্যাল গার্ড করতে পারো, ওই চ্যাপ্টারে তুমি অনুশীলনী প্রশ্ন দেখতে পারো, হোয়াটএভার ইট ইজ, এগুলো কিন্তু রিভিশন হচ্ছে, কোনোভাবে এগুলো টাইম ওয়েস্ট হচ্ছে না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? রিভিশন মানে কিন্তু টাইম ওয়েস্ট না। আমরা ভাবি যে এই জিনিস আমি পড়ছি, এই জিনিস আমার মাথায় খুব ভালো মতো আছে, তার মানে এটা আমার পড়া লাগবে না। মেডিকেল এডমিশন দিতে গিয়ে বুঝবা সহজ জিনিস, এই যেগুলো পানা জিনিস, এগুলো মানুষ ভুল করতে করার কারণে চান্স নিচ্ছে। 100 বার বলি এগুলো আমি কেন বলি, কারণ এই জিনিসটা আটকাইতে পারলে বা এই সহজ জিনিসপাতিগুলা সহজভাবে না নিতে পারলে, তাহলে হচ্ছে কি তোমার কি হবে, চান্সটা শিওর হবে। সহজভাবে না নিতে পারা মানে কি, মানে হচ্ছে কি জিনিসটাকে প্রায়োরিটি দেয়া। তুমি খুব ভালো এইচএসসি তে পড়ছো, খুব ভালো হচ্ছে গিয়ে কোষের গঠন পড়ছো বা কোষ রসায়ন পড়ছো, তার মানে এটা না যেটা তোমার ব্রেনে সেট হয়ে গেছে, তোমার এটা আবার রিভিশন দেওয়া লাগবে। বললাম না আমি ওল্ডেস্ট, নো ম্যাটার হোয়াট অর হাউ ইজি দ্য চ্যাপ্টার ইজ, যদি সেটা ওল্ডেস্ট হয়ে থাকে, মানে অনেক দিন হয়েছে পড়ো নাই, জং ধরে গেছে, ওটা তোমার রিভিশন দেওয়া লাগবে। ওকে,
এটা হচ্ছে 2 in 1 মেথড। আচ্ছা এটা গেছে। এবার আসি ভাই, লেটস সে যে আমি কি ভাই এক্সট্রা রাইটার পড়বো কিনা, আমার তো সিলেবাস মোটামুটি শেষ, বা হোয়াটএভার তোমাদের এখানের মধ্যে অনেকে চিন্তা করতে পারো যে ভাই এক্সট্রা রাইটার পড়বো কিনা, বা আমি কি হচ্ছে গিয়ে লেটস সে যে হাইলাইট দাগানো লাইনের বাইরে পড়বো কিনা। তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি তোমার কি দেখা লাগবে, প্রায়োরিটি বেসড আগে যাওয়া লাগবে, প্রায়োরিটি বেসড যাওয়া লাগবে। ধরে নিই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আগে তোমার 30 মিনিট আছে, কতক্ষণ আছে, 30 মিনিট আছে, কতক্ষণ আছে, 30 মিনিট আছে। এই যে লেটস সে তোমার 30 মিনিট লেফট, এই 30 মিনিটে তোমাদের যদি আমি একটা চ্যাপ্টার পড়তে পারি, তুমি কি করবা বলো তো? তুমি জানো তুমি কি করবা, তুমি শুধুমাত্র বোল্ড লাইন পড়ে চলে যাবা। তাইলে প্রথম যে টার্গেটটা, কিছু না পারলেও আমার বোল্ড লাইন পড়া লাগবে, ঠিক আছে, কিছু না পারলেও বোল্ড লাইন পড়া লাগবে, কিছু না পারলেও বোল্ড লাইন পড়া লাগবে, কিছু না পারলেও বোল্ড লাইন পড়া লাগবে। এরপরে যদি বোল্ড লাইন, মানে এখন তো আমার 30 মিনিট নাই, আরো বেশি আছে, ঠিক না, ঠিক না, ডেফিনেটলি যেহেতু অনেক বেশি টাইম আছে আমাদের, বোল্ড লাইনের পাশাপাশি আমরা বায়োলজির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে স্পেসিফিক কিছু চ্যাপ্টারের, স্পেসিফিক কিছু চ্যাপ্টারের, কি বলছি, স্পেসিফিক কিছু চ্যাপ্টারের আমরা কি করতে পারি বলো, সবগুলো লাইন পড়তে পারি, সবগুলো লাইন রিডিং পড়বো, একদম বোল্ড লাইনগুলো একদম ব্রেনে ঢুকানোর মতো করে পড়বো, ঠিক আছে। স্পেসিফিক চ্যাপ্টারগুলো কি কি আমি কমেন্টের এই ভিডিওর কমেন্টে হচ্ছে গিয়ে আলাদা করে দিয়ে দিব যে এই চ্যাপ্টারটা তোমার খুব ভালো মতো পড়া লাগবে বায়োলজিতে, বাকিগুলো তুমি দাগান লাইন পড়ো বা হোয়াটএভার, একদম সুপারফিশিয়াল পড়লে সমস্যা নাই, বাট এই জিনিসটা তোমার সবচেয়ে ভালো করে পড়া লাগবে, কিছু স্পেসিফিক বায়োলজি চ্যাপ্টার, বাকিগুলো আমি লিখি নাই, কেমিস্ট্রি ফিজিক্স দাগানো লাইনের বাইরে পড়া লাগবে না, সোজা কথা, ঠিক আছে। সো তোমার মেইন টার্গেট ফার্স্টে বোর্ড লাইন, এরপরে হচ্ছে গিয়ে কি, এরপরে তুমি বায়োলজির ক্ষেত্রে ইয়া পড়তে পারো, বাকি ক্ষেত্রে দাগান লাইন পড়তে পারো। এটার পরে তো বোর্ড লাইন তো আছে, সাথে কি আছে, আমাদের চার্টগুলো আছে, ঠিক না, সাথে কি আছে, চার্টগুলো আছে, সাথে কি আছে, চার্টগুলো আছে। এখন এগুলো কেন লিখছি বলো তো, কারণ এগুলো তো মাস, তুমি তো জানোই অলরেডি এগুলো কিভাবে কিভাবে পড়া লাগে বা এগুলো কতটা ইম্পর্টেন্ট। তাও কেন লিখছি, কারণ এটাই যে প্রায়োরিটি লিস্ট সেট করা, তোমার টাইম আছে তুমি এটা পড়ছো, তোমার টাইম আছে আরো বেশি, তাহলে তুমি এটা আরো পড়লা, এবং তোমার যদি শেষ পর্যন্ত এগুলো কমপ্লিট করে স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট করে যদি টাইম আরো থাকে, যদি টাইম আরো থাকে, যদি টাইম আরো থাকে, তাহলে তুমি এক্সট্রা রাইটার পড়বা, এক্সট্রা রাইটার ডিরেক্ট পড়বা, ডিরেক্ট ডিরেক্ট তুমি হচ্ছে আলিম স্যারের বই পড়লা, ডিরেক্ট তুমি হচ্ছে গিয়ে কি করলা, ডিরেক্ট হচ্ছে গিয়ে মাজেদা ম্যামের বই পড়লা, ঠিক আছে। আলিম স্যার জুলজির ক্ষেত্রে, মাজেদা ম্যাম ধরো হচ্ছে গিয়ে সরি আলিম স্যার হচ্ছে বোটানির ক্ষেত্রে, জুলজিতে মাজেদা স্যার ম্যামের হচ্ছে গিয়ে বই পড়লা, ওকে, যদি তোমার টাইম থাকে। আর যদি না থাকে, বাই ডাইজেস্ট আছে, আমাদের ডাইজেস্ট আছে, ডাইজেস্টের গুলো কতটুকু ইম্পর্টেন্ট আমি বলবো না যে খুব বেশি কাজের, বাট অ্যাটলিস্ট তোমার মানসিকভাবে তোমাকে একটা শান্তি দিবে যে একটু হলেও আমি এক্সট্রা ইনফরমেশন জানি, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা করবা, সেটা হচ্ছে মাজেদা ম্যাম, তারপর হচ্ছে গিয়ে আলিম স্যার, এদের যে সারসংক্ষেপটা আছে না বইয়ের চ্যাপ্টারের শেষে, পুরো চ্যাপ্টার পড়তে বলতেছি না, ওই সারসংক্ষেপটা পড়বা, বইয়ের আনসার কিন্তু অবশ্যই পড়ো তোমরা, আমি জানি। তো এই অ্যাটলিস্ট মানে লিস্ট অ্যামাউন্ট অফ, কিছু না পারলেও আমি লিস্টটা যাতে ফলো করি, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম। আমরা চিন্তা করি যে এত কম পড়লে কি চান্স হবে কিনা, ভাই তোমার যদি অ্যাকচুয়ালি টাইমই না থাকে, তুমি এই টাইমে যদি লিস্টটাও দাও, তুমি তো নিজের অ্যাটলিস্ট বলতে পারবা যে আমি হাইয়েস্টটা দিছি, ঠিক না। তুমি যদি এই চিন্তা করে লিস্টেও টাইম না দাও, যে লাভ হবে না, আর দাগানো লাইন পরে কি চান্স হয়, তাহলে আমার তো মনে হয় চান্স হবে না। আমার তো একদিন আছে, আমার একদিনে তো হচ্ছে গিয়ে 2টা চ্যাপ্টার 3-4 চ্যাপ্টার পড়া লাগবে, 3টা চ্যাপ্টারে তো দাগানো লাইন ছাড়া পড়া পসিবল না, তাহলে ওটা পরে চলে যাও, ওটা পরে চলে যাও। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি ওগুলা থেকে কোশ্চেন আসে, তাহলে তো তোমার লাগ ভালো, ঠিক না, ডেফিনেটলি। তাইলে আমাদের যেটা করতে হবে, কিছু না পারলে লিস্ট মানে একদম কম যেটা আমরা পারি সেটা করতে হবে, ঠিক আছে। তাও প্যানিক কইরা নিজের টাইমটা আরো ওয়েস্ট করা যাবে না। এক মাস ভাই তুমি দেখবা যে চোখের পলকে ফু মারতে উড়ে গেছে, একদিন আজকে অলরেডি চলে গেছে, আমি ভিডিওটা দিতে একদিন লেট করছি, দেখবা যে আরো একদিন চলে গেছে। সো দ্য থিং ইজ টাইম কম, এগুলো ওয়েস্ট করা যাবে না। এটার পরে বুঝতে পারছো আমাদের যে টার্গেটটা কিভাবে আগাইতে হবে, তোমাদের যারা সিলেবাস বাকি, যারা সিলেবাস বাকি না দূরে, তাদের দুইটার ক্ষেত্রে অ্যাপ্রোচ যেটা বললাম আমি, রিভিশনটা সাইমালটেনিয়াস রাখতে হবে। তুমি এটা চিন্তা করতে পারবা না যে আমি সুন্দর মতো 15 তারিখ, নভেম্বরের 15 তারিখের মধ্যে একদম আগাটুকুর একদম ভালো মতো ফাটাই শেষ করলাম, এরপর এক মাস টানা রিভিশন দিলাম, এটা করতে পারবা না। তোমার অবশ্যই 2 in 1 মেথড আগাইতে হবে, তোমার অবশ্যই 30% 70% টাইম ডিভাইড করে রিভিশনও দেওয়া লাগবে, চ্যাপ্টার শেষ করা লাগবে, ওকে, গট ইট। এবার আসি ভাইয়া আপনাদের দুজনেরই একদম জনপ্রিয় সমস্যা, সেটা হচ্ছে জিকে। এটা আরো বড় সমস্যা করছে কি, যে মানবিক গুণাবলী টুনাবলী অ্যাড করে। দেখো মানবিক গুণাবলী, নৈতিক গুণাবলী, তারপর হচ্ছে আর কি কোয়েশ্চেন, আইকিউর কোয়েশ্চেন অনেকে সলভ করতেছো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তোমার মেন টার্গেট কি? মেন টার্গেট আমি তোমরা বলি, তোমার মাথাটাকে একদম প্রশান্ত বানায় রাখা। মানবিক গুণাবলীতে তোমাকে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিতে পারে, যে এই সিচুয়েশনে তুমি কি করবা, ওই সিচুয়েশনে কি করবা, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, বা মানবিক কোন একটা প্রশ্ন দিতে পারে, হোয়াট এভার ইট ইজ। এই প্রশ্নগুলো তো কোনো সিলেবাস নাই, আছে
যেহেতু কোনো সিলেবাস নাই, কোনো কোচিং এর ভাইয়া যদি পড়ায় থাকে, ঠিক আছে, পড়াইলে ওখান থেকে কমন আসলে তো ভালোই, সমস্যা নেই। আর যদি কমন না আসে তাহলে কি করবা? আমি এটাই বুঝাতে চাইতেছি, তোমার মাথাটাকে তুমি প্রেডিক্টেবল বানাইও না। আমি এই সার্কুলার দেওয়ার 1 মাস আগেও একটা ভিডিওতে বলছিলাম, সার্কুলারে অনেক কিছু চেঞ্জ আসতে পারে, বা সার্কুলারে কোনো চেঞ্জ নাই আসতে পারে। স্টিল তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নের ভাষা চেঞ্জ করার কারণে কি করতে পারো? প্যানিক করতে পারো, ঠিক না? প্যানিক হইতে পারো। ওই যে জাস্ট সিম্পলি চিন্তা করে একটা জিনিস দেখো, আমরা যে বায়োলজি, আমরা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটা দিই, এটা বাংলায় দিই না, সিম্পলি এটা ইংলিশে কনভার্ট করে দাও, মানুষ প্যানিক খেয়ে চান্স মিস করবে। জাস্ট জাস্ট আমরা কি করছি, ভাষাটা চেঞ্জ করছি। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি যেটা বলতেছি, ব্রেনটাকে প্রেডিক্টেবল বানায় রাখবে না। তুমি এটা কল্পনা করে পরীক্ষার হলে যাবা, বা এখনো মানে কোচিং এগুলোতেও এইভাবে যাবা যে যে কোনো কিছু আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। হইতে পারে একটা বইয়ের ম্যাথ দিয়ে দিছে, লেটস সে হইতে পারে একটা বইয়ের ম্যাথ দিছে, তুমি প্যানিক খাবা না। বইয়ের ম্যাথ দিছে তো কি হয়েছে, একটা ম্যাথ দিছে তো, 99টা তো ম্যাথ দেয় নাই, ওই একটার জন্য তোমার চান্স মিস যাবে না। এটা আমি এত স্ট্রংলি কেন বলতেছি, আমাদের টাইমে এটা স্যার ফাতরামি করছিল, আমাদের টাইমে দু একটা হচ্ছে কুয়েটের ম্যাথ দিয়ে দিয়েছিল, ওই যে ইয়ার ম্যাথটা, ট্রেনের একটা ম্যাথ ছিল, অনেক বড় ছিল, 1.5 মিনিট 2 মিনিট এরকম লাগতেছিল, ওই ম্যাথ দেখে অনেক ভালো ভালো পোলাপান চান্স মিস করছে। তোমাকে এটার জন্য বলেছে প্রেডিক্টেবল তুমি হতে পারবা না, ওকে? প্রেডিক্টেবল হবে না, মাথায় এটা নিয়ে যাও যে যাকে যে কোনো কিছু আসতে পারে। বাংলাদেশে বিশ্ব পরিচয় থেকে প্রশ্ন দিতে পারে, বাংলা থেকে প্রশ্ন দিতে পারে, ইংলিশ থেকে প্রশ্ন দিতে পারে, ইংলিশ থেকে তো দেয়, ধরো হচ্ছে গিয়ে যে আইসিটি থেকে প্রশ্ন দিতে পারে। আমি এমন ফাইজলামি করতেছি, বাট জিনিসটা কি, প্রেডিক্টেবল হবে না, ঠিক আছে? এখন আসি জিকে। জিকে তে ভাই যারা, আমি শিওর তোমাদের জিকে শেষ হয় না, হ্যাঁ এই ভিডিওটা যারা দেখছো কারো জিকে শেষ হয় না, আমি শিওর মোটামুটি। অনেকে হচ্ছে গিয়ে, অনেকে বলতেছো জিকে একবার কভার দিছো বইয়ের, অনেকে বলতেছো কি করছো যে জিকেটা হচ্ছে ইংলিশটা হয়নি, হোয়াট এভার ইট ইজ, তোমাদের সবার জন্য যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমার সিলেবাস যেটা বাদ আছে, এই সিলেবাসের বাইরে তোমাকে জিকে টাইম দেওয়া লাগবে। এটা আমি সবসময় বলি, আমি বলো ভাই সেম কথাবার্তা বারবার ভালো লাগে না, সেম কথাই আবার বলবো। সেটা হচ্ছে এই যে তুমি বললাম 10 ঘন্টা তুমি পড়ো, এই 10 ঘন্টার বাইরে গিয়ে আউট অফ টেন আওয়ার্স পড়া লাগবে, আউট অফ টেন আওয়ার্স পড়া লাগবে, অবশ্যই আউট অফ 10 আওয়ার্স পড়া লাগবে। মানে তোমার যদি 10 ঘন্টা পড়ার টাইম বাকি থাকে, তোমার 2 ঘন্টা, অবশ্যই 2 ঘন্টার চেয়ে বেশি দিতে হবে, বা 2 ঘন্টা দিতে পারো মিনিমাম, জিকে দিতে হবে। এক্স্যাক্টলি কি কি পড়বা, আমি হচ্ছে জিকে নিয়ে যে ভিডিওটা দিছি ওখানে টপিকগুলো লেখা ছিল। তুমি চিন্তা করে দেখো তোমার ফার্স্ট প্রায়োরিটি কি, তুমি বাংলাদেশ হিসেবে তোমার ফার্স্ট প্রায়োরিটি মুক্তিযুদ্ধ, তাহলে ফার্স্ট প্রায়োরিটি তোমার মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতীয়, বাংলাদেশের জাতীয় যে বিষয়গুলো বা বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশের মুদ্রা, বাংলাদেশের টাকা পয়সা, বাংলাদেশের জাতীয় প্রতীক থেকে শুরু করে যা কিছু আছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সবগুলো তোমার অবশ্যই কি করা লাগবে, কভার দেওয়া লাগবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের স্বাস্থ্য 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 রিলেটেড কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো ফেমাস চিকিৎসক রিলেটেড কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো চিকিৎসার পদ্ধতি রিলেটেড কোনো কিছু বাদ দেওয়া যাবে না। টেনশন নিয়ে না, ইনশাল্লাহ আমি এই উইকের মধ্যে একদম কমপ্লিট গুছানো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা ক্লাস দিব। ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা দুইটার চেয়ে বেশি কমন পাবা, বা দুইটা কমন পাই যাবা ইনশাল্লাহ, বলতেছি আমি। এত কনফিডেন্স কেন? কারণ স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন আসবেই, এবং যদি স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন আসে আমি ট্রাই করব ওই ক্লাসের ভিতর থেকে যাতে আসে, ওকে? সো আমাদের জিকের ক্ষেত্রে যে টেনশনটা সেটা হচ্ছে, প্রথমত আমাদের বললাম আমি কোন কোন বিষয়গুলো লাগবে, এর পর অবশ্যই যে জুলাই বিপ্লব নিয়ে, তারপর হচ্ছে কি তোমার রিসেন্টলি একটু জ্ঞান আছে, রিসেন্ট কি খুব বেশি পড়া লাগবে? ডেফিনেট না। রিসেন্টলি তোমার খুব বড় বড় মেজর ইভেন্ট যেগুলো হয়েছে ওগুলো তোমার মাথায় রাখলে হবে। খুব মানে আজকে হইতেছে গিয়ে বাংলাদেশ সমীক্ষায় কততম হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের বর্তমানে এত পার্সেন্ট জিডিপি বাড়ছে কমছে, এগুলো পড়া লাগবে না, এত রিসেন্ট জিনিসপাতি আসে না, ঠিক আছে? রিসেন্টলি কোনো কিছু আবিষ্কার হয়েছে, রিসেন্টলি কেউ খুব বড় কিছু পাই গেছে, পুরস্কার পাই গেছে, এগুলো ইম্পর্টেন্ট। এখন ইংলিশের ক্ষেত্রে ভাই দেখো, ইংলিশ কিন্তু আনচেঞ্জড, এত বছর ধরে ইংলিশ আনলেন আনচেঞ্জ। খালি এটা বলতে পারো যে ট্রান্সলেশনের যে কোয়েশ্চেনগুলো ছিল আগে, যে ট্রান্সলেশন দিত মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এটা ট্রান্সলেশন কি, ওটা ট্রান্সলেশন কি, ওগুলো দেন আর। বাট ইংলিশ ইজ ইংলিশ, ইংলিশে তোমার সবার আগে বিসিএস টার্গেট। আমি এটা জিকের ক্ষেত্রে বলি না, কেন বলি না? কারণ জিকের ক্ষেত্রে হুবহু বিসিএস আমাদের বেলায় দিলেও পরের দুইটা ব্যাচে দেয়নি। সো জিকেটা একটু আনপ্রেডিক্টেবল, বাট ইংলিশটা প্রেডিক্টেবল, কোয়াইট প্রেডিক্টেবল, যে তোমার বিসিএস এর কাছাকাছি কোয়েশ্চেন দেয়। সো বিসিএসটা মাস্ট। সিনোনিম অ্যান্টোনিম কি করবা, ফ্ল্যাশ কার্ড বানাইতে পারো। ফ্ল্যাশ কার্ড কিরকম হইতেছে গিয়ে, তুমি 5টা সিনোনিম লিখলা, 5টা সিনোনিম লিখে হচ্ছে গিয়ে জাস্ট লিখলা, একবার পড়লা একবার লিখলা, এবং ওই 5টা সিনোনিম তুমি অ্যাপ্লাই করা লাগবে, ডিরেক্ট সেন্টেন্স ওয়াইজ অ্যাপ্লাই করা লাগবে, ডিরেক্ট সেন্টেন্স ওয়াইজ অ্যাপ্লাই করা লাগবে। লেটস সে একটা তুমি শব্দ শিখছো আজকে, ইউথ্যানাসিয়া, তোমার টার্গেট থাকবে ইউথ্যানাসিয়া নিয়ে একটা সেন্টেন্স পাশে লেখা। তুমি জাস্ট ইউথ্যানাসিয়া, ইউথ্যানাসিয়া মানে হচ্ছে কি স্বেচ্ছায় মৃত্যু, ইউথ্যানাসিয়া মানে স্বেচ্ছায় মৃত্যু, এভাবে বলতে পারবে না। তুমি বলতে পারো যে হি আস্কড মি টু গিভ আ ইউথ্যানাসিয়া, ঠিক আছে, এভাবে বলতে পারো। বা হি আস্কড ফর আই ইউথ্যানাসিয়া, এভাবে বলতে পারো। ইউথ্যানাসিয়া এভাবে বলতে পারো, একটা সেন্টেন্স লিখে দিতে পারো। সেন্টেন্স লিখে মাথায়
ঢুকে ভালো, এতে পুরো সেন্টেন্স লিখবা। এটা তোমার প্রিপজিশনের সরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রেও সত্যি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে অনেক বেশি জ্ঞানজাম আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে তুমি কি করতে পারো, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থ সহ পাশে দিয়ে সেন্টেন্স সহ কমপ্লিট করে লিখবা। উদাহরণ আমাদের খুব ভালো মনে থাকে, এবং তোমার সবচেয়ে ক্লোজ যে মানুষটা বা সবচেয়ে ফ্রেন্ড সার্কেলে বলো বা হচ্ছে গিয়ে বাবা মা, যে কারো একটা নাম দিয়ে সুন্দর মতো একটা সেন্টেন্স বানায় ফেলো, এটা ফ্ল্যাশ কার্ডে 5টা সেন্টেন্স লিখলে তোমার প্রতিদিন এগুলো শেষ হবে। এবং কি করবা, তুমি দেখবা 1 উইক পরে 535টা ওয়ার্ড তোমার শেখা হয়েছে। 5টা বাদ দাও, তুমি 10টা করে যদি শিখো তাহলে কয়টা শেষ হবে তোমার 1 উইকে? 70টা ওয়ার্ড শেখা হবে। 70টা কি কম? 1 মাস আছে তোমার কাছে টাইম, তুমি 4 7 8 প্রায় নিয়ারলি 200 থেকে 300 শব্দ শিখতে পারবা আরো। সো এটা কিন্তু কম না। তুমি ফ্ল্যাশ কার্ড গুলো প্রতিদিন রিভিশন দিতে পারো, প্রতিদিন দেখে উল্টা উল্টা দেখতে পারো। তো ফ্ল্যাশ কার্ডের সুবিধাটা এখানে অনেক বড় শব্দ ভান্ডার থেকে তুমি সিলেক্টিভ কিছু নিয়ে আসছো। সিলেক্টিভটা কিভাবে হবে? এটা হচ্ছে ওই যে বোল্ড যে সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে গিয়ে ইয়াগুলা, মানে বারবার যেগুলো কোশ্চেন আসছে, বারবার যেগুলো আসছে। অ্যাটিপিক্যাল গুলো তোমার পুরা লাভও নাই, অ্যাটিপিক্যাল গুলো নিয়ে চিন্তা করে লাভও নাই। আমি আল্লাহর নামে ছেড়ে দিতে বলবো অ্যাটিপিক্যাল গুলো, ঠিক আছে? অ্যাটিপিক্যালের জন্য চান্স কারো মিস যায় না। আমি কয়বার যে বলছি কথাটা হোয়াটএভার। 3 নাম্বার কথা, মোস্ট ইম্পর্টেন্ট, মডেল টেস্ট। প্রথম প্রশ্ন, মডেল টেস্ট দেয়া কি মাস্ট? ইয়েস, একদম ওপেনলি বলতেছি, মডেল টেস্ট দেয়া মাস্ট। দিবা মডেল টেস্ট, তুমি তোমার সিলেবাস শেষ হয়নি মডেল টেস্ট দিবা, তোমার সিলেবাস শেষ হয়েছে তুমি মডেল টেস্ট দিবা, তোমার সিলেবাস খুব ভালো মতো শেষ হয়েছে তুমি মডেল টেস্ট দিবা। এখন কেন এটা বলতেছি, কারণ এই প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিসটা মাস্ট, এই প্র্যাকটিসটা মাস্ট, এই প্র্যাকটিসটা মাস্ট, ঠিক আছে? এই যে আমাদের পরীক্ষাগুলো দিই আমরা মডেল টেস্টে, এটা যে পরিমাণ এক্সাম হল প্র্যাকটিস হয়, আমরা ওএমআর এর সাথে পরিচিত, ওই এক্সাম দিই আমরা হচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলো তো এতদিন ধরে দিয়ে আসছি, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের টাইমটা আগের 10 দিন 20 দিন ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো মানে এতদিন দিছো না দিছো তোমার ব্রেনে একটা সেট হয়েছে, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে 10 দিন আগে দাও নাই, তখন দেখবা যে ব্রেন 10 দিন পরে গিয়ে কাজ করতেছে না। সো প্র্যাকটিসের জন্য হইলো দেওয়া লাগবে। এখন তুমি এটা দিবা, কেন দিবা? টার্গেট গুলো কি কি থাকবে? এই যে মডেল টেস্টের মূল টার্গেট কি থাকবে? মূল টার্গেট কি থাকবে? নাম্বার 1, আমরা নেগেটিভ মার্কিং কমাবো। নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট ভালো মতো করবো। ওই যে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে তুমি কি আসলে পারতেছো কিনা, 1 ঘন্টা 15 মিনিট কি খুব বেশি মাথায় হেভি হয়ে যাচ্ছে কিনা, এটা বোঝার জন্য হলো তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য হলো মডেল দেওয়া লাগবে। তোমার নেগেটিভ মার্কিং কয়টা হইতেছে, কিভাবে হইতেছে, কয়টা হচ্ছে, কিভাবে হচ্ছে, ট্র্যাক করা লাগবে। তুমি কি প্রশ্ন পড়তেছো না ভালো মতো, নাকি তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, নাকি তোমার আসলে আনকমন করছে জিনিসটা? তাহলে পড়া কম হয়েছে। কজ লিখছি অনেকগুলো, এই কজগুলো তোমার বাইর করা লাগবে। নেগেটিভ মার্কিং খাবা, প্রথম দিন এমন হতে পারে 20টা খাইছো, পরের দিন 10টা, পরের দিন 15টা, কিন্তু কমাইতে হবে গ্র্যাজুয়ালি। তোমার টার্গেট থাকবে নেগেটিভ মার্কিং 5টা, 3টা 4টার মধ্যে নিয়ে আসা, বা 5টার কমে নিয়ে আসা। 5টাও একটু রিস্ক হয়ে যায়, তুমি টার্গেট করবা যে নেগেটিভ মার্কিং 2টা 3টা এরকম রাখা। আমি কিন্তু 0 বলি নাই, নেগেটিভ মার্কিং হয়। আমার নেগেটিভ মার্কিং কত হয়েছিল? 10টার বেশি ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এটা আমি কাউরে সাজেস্ট করি না করতে। তার আফসানা তো নেগেটিভ মার্কিং 3 থেকে 4টা হয়েছে, ফার্স্ট হয়েছে না, হোয়াটএভার। তাহলে নেগেটিভ মার্কিং থাকবে, বাট এটারে মিনিমাম করা লাগবে। টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। 3 নাম্বার জিনিস, রিভিশন। রিভিশন এন্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার কারণে রেড মার্ক করে রাখি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্যের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন। আমরা কিভাবে মডেল টেস্টকে কাজে লাগাবো সেটা হচ্ছে, লেটস সে 12টা চ্যাপ্টারের আমাদের মডেল টেস্ট, লেটস সে 12 + 12 24টা চ্যাপ্টারের আমাদের সাবজেক্ট ফাইনাল, লেটস সে এই আমার 76টা চ্যাপ্টারের বা 75টা চ্যাপ্টারের হচ্ছে গিয়ে ডিরেক্টলি মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, দেন হচ্ছে মডেল টেস্ট। তোমার টার্গেট থাকবে, এই পরীক্ষা যখন তুমি দিবা, তোমার টার্গেট থাকবে, ধরো তোমার কালকে 12টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, তোমার টার্গেট থাকবে 6টা চ্যাপ্টার আমি এমন ভাবে পড়বো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে যদি চান্স না পায় আরেকবার পড়ার, কোনো সমস্যা যাতে না হয়। কথা বুঝছো? তার মানে কি ভাইয়া 12টা চ্যাপ্টার আমি পড়ে যাবো না? যাবে না, সমস্যা নেই। তুমি যদি এই 6টা শেষ করে ফেলো ভালো মতো এবং কমপ্লিটলি রিভিশন দিয়ে দিছো মেডিকেল অ্যাডমিশন টেস্টের একদিন মানে আগে, আর মানে চিন্তা ভাবে করবা যে ডিসেম্বরের আগে দিতে পারবা না রিভিশন, ওইভাবে যদি পড়ে রিভিশন দিতে পারো 6টা, এনাফ, মোর দেন এনাফ। বাকিগুলো কি করবো ভাই? বাকিগুলো থেকে সিলেক্টিভ পড়তে পারো, বাকিগুলো থেকে সিলেক্টিভ পড়তে পারো। আমি বলছি সিলেক্টিভ, খেয়াল করে দেখো দা হোয়াট ইজ সিলেক্টিভ। কমপ্লিট চ্যাপ্টার পড়ার টাইম নেই আমাদের। চলো আমরা ধরি আমাদের 12টা চ্যাপ্টারের মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে রক্ত, পরিপাক, এগুলো পড়ছে, আমরা এগুলো ভালো মতো পড়ে গেছি। কিন্তু ধরো আমাদের স্নায়ুর যে চ্যাপ্টারটা, এটা সিলেক্টিভ পড়তে হবে। ধরো আমার স্নায়ু শেষ হয়নি,
আমি স্নায়ু শেষ করে যেতে পারতেছি না, 12টা চ্যাপ্টারের মধ্যে চলে আসছে আমাদের। যদি চলে আসে তাহলে ডেফিনেটলি আমার সিলেক্টিভ ভাবে জাস্ট ওই যে স্নায়ুর মধ্যে বক্সটা পড়া লাগবে, বক্সগুলো পড়া লাগবে। বক্স সবার আগে ইম্পর্টেন্ট, ওই যে প্রায়োরিটি লিস্ট চলে আসে আবার, বক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে বক্স পড়লাম, তারপর ধরো আমি স্নায়ুর যে চ্যাপ্টারটাকে ভাগ করে নিলাম। আমি চোখ পড়বো, আমি কান পড়বো, আমি নাক পড়বো, আমি হচ্ছে নাক আছে হোয়াটএভার, আমি চোখ পড়বো, আমি কান পড়বো, আমি হচ্ছে গিয়ে স্নায়ুর যে চ্যাপ্টারটা এটা পড়বো, আমি স্নায়ু রিলেটেড পড়বো, ঠিক আছে। আমি ওই যে হাইপোথ্যালামাসের কাজ, আমি হচ্ছে ব্রেনের বিভিন্ন পার্টের কাজ, এগুলো পড়তে পারতেছি না, এগুলো বাদ। এগুলো তুমি কখন পড়বা, এগুলো তোমার আলাদা একটা টাইম নিয়ে পড়া লাগবে, এগুলো তোমার আলাদা টাইম নিয়ে পড়া লাগবে, এগুলো তুমি পড়তে পারতেছো না মানে বাদ। তুমি সিলেক্টিভ পড়বা। কেন সিলেক্টিভের কথা বলছি, কারণ তুমি যদি পুরো চ্যাপ্টার পড়তে যাইতা, তোমার কিন্তু পুরো চ্যাপ্টার রিডিং করে যেতে যাইতা, তুমি কিন্তু এই চ্যাপ্টারের উপর খুব ভালো মানে রাখতা না, কভারেজ রাখতা না। তুমি এটা ভাবতা যে চ্যাপ্টারটা একবার পড়ছি, বাট কিন্তু তোমার যে কোয়ালিটি এই চ্যাপ্টারে এটা থাকতো না। কিন্তু আমি যখন বলছি তুমি সিলেক্টিভ পড়বা, ওই সিলেক্টিভ টপিকে তুমি কিন্তু বস, তুমি খালি বক্স পড়তেছো, তুমি বক্সে বস। তুমি চোখ পড়তেছো ভালো মতো, তুমি চোখের মধ্যে বস, তুমি এখন চোখ থেকে যে কোনো কোশ্চেন পারবা, কিন্তু তুমি সব পড়তে গেলে পারবা না, ঠিক আছে। তাহলে আমরা সিলেক্টিভ যাব, আমরা সিলেক্টিভ, খুব হাইলি সিলেক্টিভ, আমরা একদম কোয়ালিটি মেনটেন করে করে আমরা মডেল টেস্টগুলো পরীক্ষাগুলো দিব, একদম খুব ভালো মতো নাম্বার পাইতে, মানে 100তে হচ্ছে কি 80-90 পাইতে হবে এমন না। এবার আসি, এটা কাদের জন্য প্রযোজ্য, যাদের সিলেবাস বাকি, যাদের সিলেবাস বাকি, ওকে, ভালো বাকি মানে খুব ভালো মতো বাকি, খুবই ভালো মতো বাকি, মানে অনেক কিছু, অনেক চ্যাপ্টার বাকি, টাচ আনটাচ থেকে গেছে, ভালো মতো রিভিশন হয় না এটা। আর যাদের হচ্ছে কি মোটামুটি শেষ এবং হচ্ছে কি রিভিশনের পর্যায়ে আছে, ধরো মডেল টেস্ট যখন দিচ্ছ, তোমার 8টা চ্যাপ্টার শেষ ভালো মতো, বা 9টা চ্যাপ্টার শেষ, তোমার টার্গেট থাকবে না ওই 8টা 9টা চ্যাপ্টার ভালো মতো রিভিশন দিয়ে, তারপর হচ্ছে গিয়ে বাকি যে চ্যাপ্টারটা আছে, বাকি 1 বা 2টা চ্যাপ্টার, আমি মডেল টেস্টের পারপাজে একবার শেষ করে দিয়ে যাবো, এটা একটা টার্গেট। অথবা ওই 1-2টা চ্যাপ্টার হচ্ছে কি আমি দরকার নেই, মডেল টেস্টে পড়ে যাইতেছি না, আমি মডেল টেস্টে বাদ দিব, এরকম টার্গেটও নিতে পারো, কোনো সমস্যা নাই। আমার মেন কথা হচ্ছে তুমি যাই দেয় না কেন, মডেল টেস্ট বা ফাইনাল সাবজেক্ট, ফাইনাল পেপার, ফাইনাল, তোমার মেন টার্গেট থাকবে কোয়ালিটি মেনটেন করা অবশ্যই। আচ্ছা, এরপর মডেল টেস্ট গুলো না অ্যাকচুয়ালি আমি দিতাম হচ্ছে কি ভুল বাইর করার জন্য, প্লাস সব সাবজেক্টের এক্সপেরিয়েন্স। এতদিন আমরা পরীক্ষা দিয়েছি 50 মার্কের বা যত মার্কের দিই না কেন, উইকলি গুলো দিছি, ওই সব সাবজেক্টে যখন হচ্ছে একসাথে থাকে তখন হচ্ছে কি আমাদের একটা মাথায় প্যানিক চলে আসে, ঠিক না। ওই প্যানিকটা বা হচ্ছে গিয়ে ওই নার্ভাসনেসটা কাটানোর জন্য আমাদের অনেকগুলো মডেল দিতে হবে, যাতে অনেক চ্যাপ্টার মেডিকেল এডমিশনটাতে যেভাবে আসে সব প্রশ্ন একসাথে মিক্সড, জিকে, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, এই মেথডটা বা এই টেকনিকটা আমরা যাতে কি না করি, মানে অ্যাডপ্ট করতে পারি, ঠিক আছে, এটা যাতে অ্যাডপ্ট করতে পারি, যাতে ভুল না করি, ঠিক আছে। সো এই কাজটা আমাদের করা লাগবে। স্টিল যদি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো নিয়ে হচ্ছে গিয়ে কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, আমি আনসার করার ট্রাই করব। আর কয়টা কোচিং এ দিবা, এটা আমি বলবো যে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 2টাতে, 2টা বা 2টা প্লাস, একটা অনলাইন একটা অফলাইন, অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে, অনলাইন প্লাস অফলাইন, অনলাইন প্লাস অফলাইন। এখন এটা কি অনলাইন প্লাস অফলাইন হওয়া লাগবে? আমি দেখো যেটা করবো এটা হচ্ছে, ধরো রেটিনার উন্মেষে তুমি ঘুরতেছো, এখন রুটিন পুরো একদম আলাদা, কেমিস্ট্রি একদিন হইতেছে, ওই দিনে হচ্ছে গিয়ে ফিজিক্স হইতেছে। যদি তোমার সিলেবাস ভালো মতো শেষ হয়, যদি ভালো মতো শেষ হয়, করতে পারো, কেমিস্ট্রিও একসাথে রিভিশন হচ্ছে, তোমার ফিজিক্স একসাথে রিভিশন হচ্ছে, হোয়াটএভার। কিন্তু যদি তুমি এই বান্দা হয়ে থাকো, তোমার দরকার নাই, তুমি একটাতে ভালো মতো ফোকাস করো, সেটা হচ্ছে অফলাইনে। অফলাইনে ভালো মতো ফোকাস করো, ভালো মতো ফোকাস করো, ভালো মতো ফোকাস করো। আর অনলাইনে কি করবা, অনলাইনে জাস্ট প্র্যাকটিসের জন্য একটা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, বা ওই যে অনলাইন পাঠশালাতে আছে, অনলাইন পাঠশালা সবগুলো কোচিং এর কোশ্চেন দিয়ে এই হইতেছে কি প্রশ্ন করে। সো অনলাইন পাঠশালাতে বা অনলাইন প্ল্যাটফর্মে বা চর্চাতে যে কোনো একটা জায়গায় এনরোল করতে পারো, বা নিতে পারো, বা ফ্রিতে অনলাইন এবিতে পরীক্ষা দিতে পারো। এটা করার মাধ্যমে তুমি ট্র্যাকে থাকবা। এখন যারা 2, 3, 4টা কোচিং এ ভর্তি হতে চাইতেছো, ডু এট ইউর ওন রিস্ক। যদি তোমার সিলেবাস 100% কমপ্লিট হয়ে থাকে, করো, এটা কোনো সমস্যা নেই, তুমি আর ভালো করবা। যারা মানে এই ভিডিওতেও সবাই জাস্ট চান্স পাওয়ার জন্য দেখতেছে, অনেকে তো র্যাঙ্কে থাকবে না, অনেক টপ 100, টপ 200, টপ 50, তারা অ্যাকচুয়ালি 2-3-4টাতে দিতে পারো, কোনো সমস্যা নাই। কোনটায় দিবা আমি এটা বলবো না, মানে মুভি বলতে চাইতেছি না। একদম ঢাকায় যদি বলি, ঢাকার মধ্যে হচ্ছে গিয়ে সবগুলো কোচিং মোটামুটি স্ট্যান্ডার্ড, এখন ভালোই প্রশ্ন করে। আমাদের টাইমে উন্মেষ একটু বেশি সহজ প্রশ্ন করতো, বাট এখন দেখলাম ঠিক হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি অফলাইনে কোনো কোচিং খারাপ না। ওই স্ক্যাডিউল নিয়ে অনেকের প্রবলেম থাকে, রেটিনাতে নাকি স্ক্যাডিউল একটু বেশি হেক্টিক থাকে, বা হচ্ছে গিয়ে তারা শেষের দিকে টানতে পারে না, হোয়াটএভার। এখন যদি স্ক্যাডিউল দেখো, আমি কারোর একদম ডিরেক্টলি বলতেছি না, স্ক্যাডিউল নিয়ে প্রবলেম থাকলে ভর্তি হবে না।
স্ক্যাজুয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার সাথে মিলতেছে না বা একদম মেডিকেল অ্যাডমিশন 2 দিন আগে শেষ করতে, এগুলোতে ভর্তি হওয়া লাভ নেই, বা 5 দিন আগে শেষ করতে, এগুলোতে ভর্তি হওয়া লাভ নেই। অ্যাটলিস্ট 10 দিন গ্যাপ দিয়ে রাখতেছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ওগুলোতে ভর্তি হবা। আচ্ছা, এবং লাস্টের দিকে কি করবা, লাস্ট 10 দিন 15 দিন, এটা নিয়ে আমি ভিডিও দিব, এটা নিয়ে টেনশন করবা না। তোমার টার্গেট আগে নভেম্বর প্রথম দিকে শুরু করা এবং কভার করা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোচিং এ অ্যাকচুয়ালি আমার একটাই কোয়ালিটিফুল মেনটেন করা ভালো, যদি হচ্ছে আমার সিলেবাস অবস্থা ভালো না হয়ে থাকে খুব বেশি, তখন আমি একটা কোচিং মেনটেন করবো। আর যদি আমার সিলেবাস আলহামদুলিল্লাহ ভালো হয়ে থাকে, সিলেবাস হচ্ছে গিয়ে অবস্থা খুব ভালো, 70-80% কমপ্লিট, প্লাস হচ্ছে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার আগে আমার হচ্ছে মিনিমাম ধরো যে 90% বা 100% শেষ হয়ে যাবে, তখন তুমি 2টা কোচিং এ ভর্তি হতে পারো, একটা অনলাইন একটা অফলাইন, বা 2টা অফলাইন, যদি রুটিন খুব বেশি পেঁচাল না পারে। আচ্ছা, লাস্টলি ফাইনাল একটা মেসেজ দিব, এটা হচ্ছে এবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুব বেশি কঠিন হবে না। তুমি বলো বাবা যে ভাই একটা মানে কি বলতাম, এমন একটা অপিনিয়ন দিয়েছেন যেটা হচ্ছে কি একটা খুবই ফালতু অপিনিয়ন। এই এই যে আমি কথাটা বলছি, এটা তুমি যদি মাথায় ঢুকাও, তোমার পরীক্ষা ভালো হবে। একদম সত্যি কথা বলতেছি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবারে সহজ হবে, ঠান্ডা মাথায় তুমি পরীক্ষাটা দিয়ে আসবা। এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো, তাহলে তোমার জন্য মানে প্লাস পয়েন্ট। তুমি যদি এই ভাইয়া ওই ভাইয়ার কথাবার্তা শুনে কোচিং এবার ম্যাথ দিয়ে উড়াই ফেলবে, এবার প্রশ্ন কঠিন করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, এই মেন্টালিটি নিয়ে যদি প্যানিক খেয়ে যেতে চাও, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো প্রশ্ন সহজ আসবে, প্রশ্ন সহজ আসবে। ঠান্ডা মাথায় যদি আমরা বের হয়ে এক্সামে ঢুকতে পারি, এক্সাম হলে ঢুকতে পারি এবং বের হয়ে আসতে পারি, আমাদের চান্স হবে ইনশাল্লাহ। আমরা এত মাস ট্রাই করতেছি, এত মাস কষ্ট করতেছি, কেন চান্স হবে না? এত রাতের বেলা বসে বসে তোমরা পড়ালেখা করো, হ্যাঁ, তোমাদের বাবা মা দেখে বলে যে আর পড়িস না, তাহলে কেন চান্স হবে না? ঠিক না? এই বিশ্বাসটা কেন রাখতেছো না? বিশ্বাস রাখা তো ভাই লস নাই, আছে লস। তুমি এখন বিশ্বাস যদি করো তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হবা, কেউ শুনতেছে এটা, ফেসবুকে পোস্ট দিতেছে এটা, ডেফিনেটলি না, কেউ তোমাকে জাজ করতেছে না। বিশ্বাস রাখো, অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখাটা। তুমি প্রিপারেশন কিভাবে নিতেছো আমি জানি না, বাট এটা বিশ্বাস রাখো, তুমি চান্স পাবা। এবং এই বিশ্বাস নিয়ে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, আমি জানি। এবং হচ্ছে এই যে 1 মাসটা আছে, এই 1 মাসটা ইনশাল্লাহ তোমার লাইফের বেস্ট 1 মাস হবে। তো অনেক কিছু হয়তো বাদ দিছি, আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, এটার জন্য যদি কোনো কিছু বাদ দিয়ে থাকি একটু জানাবা, আমি অবশ্যই সেটা বলে দিব, সমস্যা নেই। বেস্ট অফ লাক।